শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টাই ব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো, জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। চট্টগ্রাম 4 আসনে বিজয় আসলামের প্রার্থিতা বাতিল, ঋণ খেলাপি হয় নিতে পারবে না শপথ, পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অ্যাটর্নি জেনারেল। বড় ধরনের কাটছাঁট ছাড়াই আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে বাজেট, বাড়ছে কর মুক্ত আয় সীমা, ভ্যাটের বাইরে থাকবে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুন, এত গরম। বিদ্যুতের কারণে দোকানও ঠিক মতন বসতে পারি না, রাতেও যেমন যায় দিনেও সেরকম যায়। গরমের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামে বাড়ছে লোডশেডিং, বিদ্যুৎ বন্টনে শহরের সঙ্গে বৈষম্য অসন্তোষ, স্বাভাবিক হচ্ছে সরবরাহ, দাবি বিদ্যুৎ বিভাগে। এবং বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন, কেন্দ্রীয় শহীদ মিনারে আবেগ ঘন পরিবেশ, বিকেলে চিরনিদ্রায় শায়িত হবেন বরানী কবরস্থানে। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। শেষ বাঁশি বাজতেই হিউস্টনের স্টেডিয়ামে শুরু হয় উৎসব। সাম্বার তালে নেচে গিয়ে ব্রাজিলের জয় উদযাপন করেন সমর্থকরা। প্যারাগুয়ের বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানির সমর্থকদের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। অন্যদিকে পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে হারিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন মরক্কোর সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে একে একে ঝরে পড়তে শুরু করেছে ফেভারিটরা। প্রথমে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে, এরপর এবারের আসরের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, এবারের আসরেও তারা অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তবে নেদারল্যান্ডসকে ধরা হচ্ছিল ডার্ক হর্স। জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট কিন্তু দাবি করেছিলেন এবারের ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। গত 3টি বিশ্বকাপে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, 2014-তে জার্মানি, 18-তে ফ্রান্স এবং 2022-এ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তার 3টি কিন্তু সঠিক হয়েছিল। তবে এ দফায় তাকে ব্যর্থ হতে হলো। তবে দিনের শুরুতেই কিন্তু তাকে ভুল প্রমাণ করে ব্রাজিল ফুটবল দল। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করেছে নেইমারের দল। নেইমার আজকের ম্যাচে মাঠে নামাননি, ট্যাকটিক্যাল কারণে তাকে কোচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত আসলে শাপে বর হয়েছে ব্রাজিল দলের জন্য। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা 2-1 ব্যবধানে জিতেছে এবং আমরা দেখেছি পুরো স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস ছিল সমর্থকদের। একই সঙ্গে তাদের স্বপ্নের পরিধি ধীরে ধীরে বড় হচ্ছে। তারা মনে করছে ব্রাজিল দল যেভাবে ফুটবল খেলছে এবং যেভাবে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ তাদের খেলার উন্নতি হচ্ছে, তাতে করে এবারের বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে ব্রাজিল ফুটবল দল। Absolutely incredible. Brazil with incredible resolve was able to score in the final. 22 put up the points. Absolutely excellent result. They did their best until the end, and it was totally awesome for us. Like really. So close, but it's okay. Next time, 4 years, we'll get them. Go in the pond. We've seen today was the best experience I've ever had. We cannot believe what happened today here in this stadium in the Boston. মাঠে দুর্দান্ত ফুটবল খেলে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে মরক্কো। গত বিশ্বকাপে কিন্তু মরক্কো দারুণ ফুটবল খেলেছিল, স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে। এবার প্যারাগুয়ে ভালো ফুটবল খেলেছে জার্মানির বিপক্ষে, আর এই থেকে কিন্তু আলোচনার বাইরে থাকা দলগুলো বড় স্বপ্ন দেখতে পারে এবারের বিশ্বকাপ নিয়ে। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ব্রাজিল শেষ 16 নিশ্চিত করায় উচ্ছ্বসিত সমর্থকরা। নেইমারকে ছাড়াই সেলেসাওদের এমন সাফল্যে খুশি ব্রাজিল সমর্থকরা। পরের ম্যাচেও এর ধারাবাহিকতা ধরে রাখবে ব্রাজিল, এমনটাই প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের।
গেল কয়েক আসরের ব্যর্থতা এবার ঘোচাবে ব্রাজিল, এমন স্বপ্ন হৃদয়ে ধারণ করে টিএসসিতে এসেছিলেন প্রিয় দলকে সমর্থন জোগাতে। রাউন্ড অফ 32 ডু অর ডাই ম্যাচে জাপানের বিপক্ষে ভিনিসিয়াস কুনিয়াদের আগ্রাসী আক্রমণ প্রত্যাশা বড় করে সেলেসাও ভক্তদের। প্রথম গোল খাওয়ার পর আমরা হতাশ হইনি, আমাদের কনফিডেন্স ছিল ব্রাজিল কখনোই হারবে না। জাপানের মতো চকলেট দলের সাথে অসম্ভব। অনেক আপসেট হয়েছে, শুধু আপসেট না, হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। প্রথম গোল খাওয়ার পর একটু খারাপ লাগতেছিল, বাট জানতাম ব্রাজিল জিতবে। তবে হাইড্রেশন ব্রেকের পর যেন নিশ্চুপ ব্রাজিল ভক্তরা। কাউন্টার অ্যাটাকে পিছিয়ে পড়ে ম্যাচের ফেরার হিসেব কষতে ব্যস্ত হয়ে পড়েন তারা। জাপানি ইঞ্জিনের সামনে সাম্বার ফুটবলের ছন্দের তাল মেলাতে একটু সময় লেগেছে। ব্লু সামুরাইদের রক্ষণ দেওয়াল ভাঙতেই টিএসসি আবারও গর্জে ওঠে। পিছিয়ে পড়েও ব্রাজিল দারুণভাবে প্রত্যাবর্তনের গল্প লেখায় সমর্থকদের গর্জনে কেঁপে ওঠে রাতের আকাশ। 2 গোল দিয়ে কামব্যাক করছি, এত আনন্দ বলার বাইরে। Seleção da play, their playing style is absolutely fabulous. We prove that. লাস্টে যখন গোলটা হলো তখন অনেক ভালো লাগছে ভাই, অনেক হ্যাপি, অনেক। লাস্ট 16 এ গেছে, আমরা এত খুশি এবং আমরা এবার যে কাপ নিব এটার প্রমাণ আমরা দিতেছি। কিন্তু Real Samba is here. We are coming, Argentina. We are coming. ব্রাজিল সুপারস্টার নেইমারকে মাঠে দেখার অপেক্ষা ছিল সেলেসাও সমর্থকদের, তবে এদিন তার মাঠে নামা হয়নি। কার্লো আনচেলত্তির ট্যাকটিসে ভরসা রেখে জয়ের আনন্দে মাতে ব্রাজিল ভক্তরা। স্বপ্ন এবার হেক্সা জয়ের। চেয়েছিলাম নেইমার এসে খেলাটার মোড়টা ঘুরে আরো আনন্দ দেওয়ার, কিন্তু অবশেষে নেইমার ছাড়া যে আমরা 2 গোলে জিতেছি এটাই আনন্দ। ওদের মেসি থাকা সত্ত্বেও ওরা আমাদের পিছনে, আর আমাদের নেইমার নাই, তাও আমরা সামনে। শেষ 16 নিশ্চিত হয় ব্রাজিল সমর্থকদের মুখের হাসি চওড়া হয়েছে। বিশ্বকাপের জায়ান্ট কিলার জার্মানির কাছে কিলিং হয়নি ব্রাজিল। বিশ্বকাপের রঙও হারাতে দেয়নি সেলেসাওরা। এখন দেখার অপেক্ষা এই রং কতদূর পর্যন্ত ছড়িয়ে নিতে পারে কার্লো আনচেলত্তি বাহিনী। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে ব্রিফিং করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বলছি না, আমি ধরে ধরে দেখাতে পারি আর অনেক দেশের সাথে আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছিল ওই রেজিম ক্ষমতায় থাকার শর্তে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে যে কোনো দেশের সাথে আমরা কাজ করতে চাই। আমরা এটা লাস্ট প্রশ্ন, জি সরকার এটা জানে কিনা, সরকার তাদের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কিনা, বা সরকার কি ব্যবস্থা দিতে। খুব বিস্তারিত বলছি না, এইটা সরকার কগনিজেন্সে নিয়েছে, সরকার এটা দেখেছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই, বরং এটা সরকার খতিয়ে দেখছে। এবং সেটা কেন হচ্ছে, কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এইটার ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবেন। সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। অন্য প্রসঙ্গ, ঋণ খেলাপি হয় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিকেরই মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আসনটিতে, এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান আসলাম চৌধুরী। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলাম চৌধুরীর ঋণ খেলাপি ইস্যু নিয়ে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ নির্দেশনা দেন, যদি আসলাম চৌধুরী জয়ী হন তারপরও আসনটিতে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। শুনানি শেষে 15 জুন আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। মঙ্গলবার আপিল বিভাগ রায় দেন, ঋণ খেলাপি হওয়ার শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। বাতিল করা হয় তার প্রার্থিতা। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। অ্যাটর্নি জেনারেল জানান, আসনটিতে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জনগণ নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে এতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। 3রা ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশে যখন লিভ গ্রান্ট করে, তখন আদালত বলেছিল যদি আসলাম চৌধুরী নির্বাচিত হন তাহলে সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কোনো গেজেট প্রকাশিত হবে না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে
জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। চট্টগ্রাম ৪ আসনে ১,৪২,৬৭৪ ভোট পেয়ে জয়লাভ করেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশের মরদেহ পৌঁছালো সিলেটে। গ্রামের বাড়ি কানাইঘাটে শোকাবহ পরিবেশ, প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। বড় ধরনের কাটছাঁট ছাড়াই আজ সংসদে পাশ হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। সকাল 11টায় শুরু হয় 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপিত বিভিন্ন দাবি সংসদ সদস্যদের হ্যাঁ ও না ভোটের মাধ্যমে পাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় বিভিন্ন দাবির পক্ষে বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিকেল 3টায় পাশ হবে নতুন জাতীয় বাজেট। এবার বাজেটে করমুক্ত আয় সীমা 50,000 টাকা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ করা হবে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। বাংলাদেশ চীন সহযোগিতায় তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত হওয়া উচিত বলেও মন্তব্য করে বেইজিং। ভারতের উদ্বেগ নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন এই কথা বলেন। তিনি আরও জানান, তিস্তা প্রকল্পটি বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। চীন এই প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার কাছাকাছি অবস্থিত, আর এটি ঢাকা বেইজিং যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগের মূল কারণ। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী ফারদিন মাজহার, যাচ্ছে তার কাছে। ফারদিন, চিত্রশিল্পী, পাপেট শিল্পের পথিকৃৎ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার গতকাল নাফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজকে এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। বিভিন্ন স্তরের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আজকে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা তার কর্মজীবন সম্পর্কে স্মরণ করছেন এবং প্রতি মুহূর্তেই তারা অশ্রুসিক্ত হচ্ছেন এবং বলছেন যে তিনি সারাটা জীবন সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন। এবং এই মুহূর্তে আমরা যে দাঁড়িয়ে আছি শহীদ মিনার প্রাঙ্গণে, সেই শহীদ মিনারের যে পেছনে যে রক্তিম আভা, সেটিরও রূপকার তিনি ছিলেন। শিশু কিশোরদের জন্য তিনি সারাটা জীবনই কাজ করে গেছেন। যেমন মনের কথার জন্য তিনি যে মনের কথা নামে যে অনুষ্ঠানটি তিনি করতেন, সেটি শিশু কিশোরদের জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে এবং নতুন কুড়িরও একজন রূপকার তিনি ছিলেন। আজকে এইখানে শ্রদ্ধা নিবেদন শেষ বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে শেষে চারুকলা অনুষদে তার দ্বিতীয় যে শ্রদ্ধা নিবেদন সেটি সম্পন্ন হবে এবং সব শেষে বনানী কবরস্থানে তার তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোস্তফা মনোয়ারের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবরাখবর। শহীদ মিনারে মোস্তফা সারার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারদিন মাজহার। সময় সংবাদে আরও থাকছে, ট্রাম্পের ঘোষণার পর কাতারের যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ ইরানের। নতুন বৈঠক নির্ধারিত না হওয়ার দাবি, হরমুজে মাইন অপসারণের উদ্যোগ প্রত্যাখ্যান। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। প্রকট হচ্ছে বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহর বৈষম্য। মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি যার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। বিদ্যুৎ বিভাগ বলছে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। প্রিন্স আরিফিনের ক্যামেরায় ফারুক ভিয়রাবিনের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় যখন তুলনামূলক স্বস্তি, পাশি সাফারির বিরুলিয়া এলাকায় তখন গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুম, এত গরম। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে থমকে আছে বিদ্যুৎ নির্ভর কাজকর্ম, ফলে জীবিকায় টান পড়ছে অনেকের। কারেন্ট না থাকায় যে মেশিন বন্ধ, এখন কাজ করতে পারতেছি না। কারেন্টের জন্য ভাবতেছি দোকান ছাইরা দেব। প্রতি মাসে তো আমার ডিমান্ড চার্জ দিতে হয়, কিন্তু আমার তো ঠিকমতো ইনকাম হয় না। অন্যান্য জেলাগুলোর চিত্র আরও ভয়াবহ।
বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো খবর আসছে। গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে শনিবার রাত 2টায় লোডশেডিং করতে হয়েছে ৩,৪০০ মেগাওয়াট, মধ্যরাতে যা নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতি। একদিকে বিশ্বকাপ ও গরমের কারণে বেড়েছে বিদ্যুৎ চাহিদা, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। আবার রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রামপালের একটি ইউনিট। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি সোমবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ। এখন সিচুয়েশন ভালো থাকবে, আপনি দেখেন। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতিকে যথাযথ গুরুত্ব না দেয়া আর বিদ্যুৎ বন্টনে গ্রাম শহর বৈষম্যে বাড়ছে অসন্তোষ। এই যে অসমতা, এই যে বৈষম্যতা, এটা তো মানবাধিকার বিরোধী। ইউটিলিটিগুলো বৈষম্যগুলো আচরণ করে যাচ্ছে, রাষ্ট্র সেখানে নিষ্ক্রিয়। বর্তমানে বিদ্যুৎ চাহিদা ওঠানামা করছে 16 থেকে 18 হাজার মেগাওয়াটে। গরম বাড়লেই বাড়ে লোডশেডিং, বাড়ে গ্রাম শহরের মধ্যে বিদ্যুৎ বন্টন বৈষম্য। তবু গ্রাহকদের চাওয়া খুব শিগগিরই পরিবর্তন ঘটবে। এ অবস্থার স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশি প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে। সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড জানায়, প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে 35,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে আরও 3 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এর আগে 21 জুন কাতারের আল শাহানিয়া শহরের সামাল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যান কানাইঘাট উপজেলার জসিমউদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমেদ, জোবায়ের আহমেদ ও কাদের আহমেদ। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। তবে দোহায় জব্দ ইরানি অর্থ ছাড়ের বিষয়ে আলোচনায় বিশেষজ্ঞ দল পাঠানোর কথা নিশ্চিত করেছে তেহরান। ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। এর আগে পাল্টাপাল্টি হামলার পর ইরান বৈঠকের অনুরোধ করলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কাতারের দোহায় সেই বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টাই ব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। চট্টগ্রাম 4 আসনে বিজয় আসলামের প্রার্থিতা বাতিল। ঋণ খেলাপি হয় নিতে পারবে না শপথ। পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অ্যাটর্নি জেনারেল। এবং বড় ধরনের কাটছাঁট ছাড়াই আজ জাতীয় সংসদে পাশ হচ্ছে বাজেট। বাড়ছে করমুক্ত আয়সীমা। ব্যাটের বাইরে থাকবে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরওয়ার্দী। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।